আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি একটা পার্কে ঘুরতে এসেছি। এই যে পার্কটা অসাধারণ, এটাকে বলে রিভার হিল পার্ক। খুবই সুন্দর। আমার বাসা থেকে জাস্ট 3-4 মিনিট দূরত্ব। খুবই সুন্দর, একটা বিশাল বড় গলফ কোর্সের পাশে এটা, এবং বিশাল বড় পার্ক, বিশাল বড়। যে বকগুলা বসে আছে দেখা যাচ্ছে, বকগুলাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। অসাধারণ সুন্দর। এবং এখানে ফিশ পাওয়া যায়, ফিশ ধরে। ওই যে দেখেন বোটে বসে আছে ফিশ। তো যাই হোক, আজকের বিষয়টা যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, খুবই স্ট্রেসফুল একটা বিষয়, এবং সে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। খুব অল্প সময়ে কথাটা বলবো এবং মূল বিষয়ে ঢুকে যাব। মেবি খুব বেশি আমি এক্সপ্লেন করতে পারবো না, অল্প সময়ের মধ্যে যতদূর পারি ততটুকু এক্সপ্লেন করতে পারবো। আরেকটা জিনিস আমি বলে নিচ্ছি, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টি আসলে আমি একেবারে অভিজ্ঞ নই। আমি অ্যাটর্নি নই, আমি লয়ার নই, আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করি। রিয়েল এস্টেট নিয়ে যা কাজ করতে করতে শেখা সেটাই শিখছি, এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছি এবং প্রবলেম থেকে শিখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এই বিষয়টি নিয়ে কথা বলার আগে একটি বিষয় বলি। আজকে যে বিষয় টপিক্সটি সেটি হচ্ছে ডিভোর্স রিলেটেড ইস্যু। ডিভোর্স হলে কি হয়, ডিভোর্স হলে পার্টনারের কী ধরনের সমস্যা হয়, এবং সেটা আপনারা কিভাবে উত্তরণ করবেন বা উত্তরণ করতে পারেন, সে বিষয়টা নিয়েই আসলে আজকের মূল বিষয়। সো চলুন আমরা মূল বিষয়ে যাই। তো এটা খুব একটি স্ট্রেসমূলক একটি ইভেন্ট। যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে তাদের লাইফ আসলে খুবই স্ট্রেসফুল। আমি কেন বিষয়টি বেছে নিলাম, আমি আর একটি কথা বলি। আমরা বেশিরভাগ সময় বাড়িঘর দেখাই, বাড়িঘরের সৌন্দর্য দেখাই, বাড়িঘরের সুবিধা অসুবিধা দেখাই, কোনটি কিনলে ভালো হবে, কোনটি কিনলে খারাপ হবে, কিন্তু ইন ডেপথ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি না, বা আলোচনা করার আমাদের সময়ও থাকে না। সো ইটস ওকে, এইটাই স্বাভাবিক যে যে বিষয়ে কাজ করবে সে বিষয়গুলো দেখাবে। কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার, কারণ লিগ্যাল ম্যাটার্সগুলো একটা বিশাল বড় এফেক্ট করে আমাদের লাইফে। সো এই কারণেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করেছি যে হয়তো বা কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কথা বলার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। এবং আরেকটা কথা বলি, অন্য আরেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি বা বলেছি যে সহজ সরল বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করি, বাট মেবি সামনের দিনগুলোতে একটু সামান্য, খুব বেশি বিষয় না, সামান্য একটু কঠিন বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেগুলো দিয়ে আপনি রিয়েল এস্টেট রাখতে পারবেন এবং আপনার মনের মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। সো আপনার যদি মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে বা এই ধরনের কোনো কোশ্চেন অ্যারাইজ করে, তো আপনারা আপনাদের সতীর্থ বা যারা আরও বেশি জানে তাদের সাথে কনসাল্ট করে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। হয়তো বা আমি নিজেও স্টাডি করে দেখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আমি আজকে এই যে বিষয়টা খুব লম্বাভাবে একেবারে সূচনা হয়ে গেল, তারপর মূল বিষয়টা বলি। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট উইল হ্যাপেন ওয়েন ইউ গো ফর ডিভোর্স ইন ফ্লোরিডা, অথবা এটা পুরা ইউএসের জন্যই প্রযোজ্য, এটা আসলে শুধুমাত্র ফ্লোরিডার জন্য না। তো এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশান, যেটা আমি আগেই বললাম। আমি অ্যাটর্নি না, অতএব আপনারা আমার কথা একেবারে বেদ বাক্যের মতো ভেবে নেওয়ার দরকার নাই। যদি মনে করেন যে কোনো একটা জায়গায়, আমি কিছুটা আইডিয়া আপনাদের দিচ্ছি যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে ডিভোর্স কী ভূমিকা রাখবে বা কী সমস্যা তৈরি করতে পারে। তো যেটা ঘটে, আমি আপনাদেরকে এই ঘটনাটা কেন আমি আজকে বলছি সে পিছনে একটা 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 ব্যাপার আছে, সেটাই বলতে যাচ্ছি। কদিন আগে আমি একটা বাড়ি কিনে দিয়েছিলাম, 1 বছর হয় নাই, 6-7 মাস। হঠাৎ করে ইয়াং কাপল, ইয়াং মেয়েটা ওর হাজব্যান্ডকে, ওর ঝগড়াঝাটি হয়, মেয়েটা পুলিশকে কল দেয়, পুলিশ এসে ওর হাজব্যান্ডকে ধরে নিয়ে যায়। ইয়াং ছেলে, 32 ইয়ার্স এজ। তারপরে
ওকে জেলে পাঠিয়ে দেয়। জেলের থেকে ওকে ওর ওর ওয়ার্ক পারমিট ছিল এবং কিছু সমস্যা ছিল, মেয়েটা গ্রিন কার্ড হোল্ডার ছিল। সো ওখান থেকে ওকে যখন বন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে, ওখান থেকে গেট থেকে ওকে আবার আইস ধরে নিয়ে যায় এবং আইস ধরে নিয়ে তাকে জ্যাকসনভিলে নিয়ে যায়। সো যাই হোক, আমি পুরো বিষয়টা বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র 10% বা 5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা বাড়ি কিনলেন। আমি বাড়ির বিষয়ে চলে আসতেছি। তখন যে উপার্জনক্ষম ব্যক্তি সে চলে গেল বা তাকে কোনো একটা কারণে আপনাদের তার হাজব্যান্ড ওয়াইফ বনিবনা হচ্ছে না বা রাখতে পারছেন না, আপনি পেমেন্টও দিতে পারছেন না, দেন হোয়াট উইল হ্যাপেন? এটা তো ফরক্লোজারে চলে যাবে। ফরক্লোজারে চলে গেলে দুজনই অ্যাফেক্টেড হবেন, ব্যাংক্রাপসি হবে, ইত্যাদি ইত্যাদি আর অনেক বিষয়। দেখা যাচ্ছে যে না, দুজনের মধ্যে কোনোভাবেই মিল হচ্ছে না, দেন হোয়াট উইল হ্যাপেন? তো কিছু তো করার নেই। তাহলে প্রপার্টিটার থেকে বের হয়ে আসতে হবে এবং প্রপার্টিটা কীভাবে মিনিমাইজ করবেন রিয়েল এস্টেটের ক্ষেত্রে, সেই কথাগুলো আমি বলতে যাচ্ছি। তো অপশন ওয়ান হচ্ছে বিফোর পারচেস অ্যান্ড আফটার পারচেস। দেখা গেল কোনো ব্যক্তি আগেই কিনে ফেলছে, বিয়ের আগে কিনে ফেলছেন, তাহলে কী করবে? বিয়ের আগে কিনেছেন, তারপরে দেখা গেল এটা বিয়ে করার পরে হোমস্টেড করেছেন, যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিয়েছেন, এখন আবার বিক্রি করতে যাচ্ছেন, টাইটেলটা হাজব্যান্ডের নামে বা ওয়াইফের নামে আছে। তো অনেকের ধারণা যে আমার যেহেতু টাইটেলটা আমার নামে আছে, অতএব এটা ওয়াইফ কিছুই পাবে না বা হাজব্যান্ড কিছুই পাবে না। এটা একদমই ঠিক কথা না। এটাকে বলে, ম্যারেজের একটা ভাষা আছে, সেই ভাষাটা হচ্ছে বাই ভার্চু অফ ম্যারেজ। মানে আমেরিকাতে বাই ভার্চু অফ ম্যারেজ সেই প্রপার্টির মালিকানাতে সে স্পাউস অংশ পাবে। আবারও বলি, দ্য ওয়ার্ডটা হচ্ছে বাই ভার্চু অফ ম্যারেজ, সে এটার অংশীদার হবে। এবং সে বিক্রি করতে গেলেই সে হাজব্যান্ড যখন দেখবে সে ম্যারিড এবং যদি ডিভোর্স হয়ে যায় ইটস ওকে, ডিভোর্স না হলে ওই ভদ্রলোকের ম্যারিড থাকলে তার পারমিশন ছাড়া, তার সই ছাড়া ওই বাড়ি বিক্রি করতে পারবে না। তো আমরা একটু হাঁটছিও, কথাও বলছি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখন অপশান কী আছে। অপশান হচ্ছে প্রথম হচ্ছে যখন এই ধরনের কেস হবে এবং যদি দুজনের মধ্যে অ্যামিকেবল ডিভোর্স হয়, মানে দুজনই আন্ডারস্ট্যান্ডিং হয়। অনেক সময় হচ্ছে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নাই, একজন একজনের মুখ দেখা দেখি বন্ধ, তখন সিনারিওটা ভিন্ন হয়ে যায়। তখন দেখা গেল ওয়াইফ চলে গেছেন লয়ারের কাছে, তখন আর এটা রিয়েল এস্টেটের কাছে আর এটা সমাধানযোগ্য থাকে না। সে কোনোভাবেই আর সমাধান করতে পারে না। কেন সে সমাধান করতে পারে না? কারণ লয়াররা এটাকে, লয়ারদের ভাষা ভিন্ন, লয়ারদের নেগোশিয়েবল না। সে কী করবে? আপনার টোটাল অ্যাসেট, এমনকি আপনার 401k, আপনার রিটায়ারমেন্ট বেনিফিট ধরে পর্যন্ত টান দিবে। এমনকি আপনার বাসার মধ্যে গাড়ি, অ্যাসেট সব কিছু হিসাব করবে, করে আপনার দেখবে কে কত টাকা পায়, কি পায় না পায়। এগুলো অ্যাটর্নিরা ভালো বলতে পারবে। বাট সমস্ত অ্যাসেট যোগ বিয়োগ করে আপনার এই প্রপার্টিতে কীভাবে ইনভেস্টমেন্ট সব কিছু হিসাব করে দেন তারা একটা হিসাবপত্র করবে। সেক্ষেত্রে নেগোসিয়েশনের আর কোনো সুযোগ নাই। বাট যদি দুজনের মধ্যে অ্যামিকেবল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে রিয়েল এস্টেটের, এবং যদি বাড়িটাই তো আসলে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টের জায়গা, তো এই সময়ের ক্ষেত্রে মেবি একটা কিছু আমরা করতে পারি। তাহলে অপশন 1 কি? বিফোর পারচেজ, আফটার পারচেজ হলে দেন এটা আমরা একটা সমাধান করতে পারি। 2 নাম্বার হচ্ছে, আমরা ধরা যাক আপনার 5 বছর আগে বাড়িটা কিনেছেন এবং এখন আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না, তাহলে আমরা কি করব? সেই প্রপার্টিটার আমরা একটা অ্যাপ্রাইজাল ভ্যালু করব, টেন্টেটিভ অ্যাপ্রাইজাল ভ্যালু। প্রত্যেকটা রিয়েলিটিরই আন্দাজ আছে, জানে তারা। এই টেন্টেটিভ অ্যাপ্রাইজালটা ভ্যালু ধরে একটা টাইটেল কোম্পানির সাথে আলাপ করে নেট ভ্যালু বাইর করবে, যে আসলে কত খরচ হচ্ছে এবং কত থাকবে। সেই থাকাটার উপর নির্ভর করে, ধরা যাক একটা 5 লাখ টাকার বাড়ি আপনি কিনেছিলেন, ডাউন পেমেন্ট দিয়েছিলেন 100,000 টাকা, এখন আপনার ক্লোজিং খরচ হবে, আরও ইত্যাদি ইত্যাদি খরচ হবে, সবগুলো খরচ বাদ দিয়ে আপনার আসলে নেট কত টাকা থাকবে। তো সেই টাকাটা ধরা যাক আপনার 80,000 টাকা থাকলো। সেই টাকাটা কীভাবে আপনাদের মধ্যে বিলি বন্টন হবে সেটা আপনারা নিজেরা যদি ঠিক করে নিতে পারেন, দেন দিস ইজ ওয়ান অফ দ্য অপশান। তাহলে দুজনেই বার্ডেন থাকলো না, নিজেরা সমাধান করে। এটা নাম্বার 1 অপশান। নাম্বার 2 অপশান হচ্ছে, ধরা যাক টাইটেলটা দুজনের নামে ছিল, একজন একটু শক্তিশালী আছেন, আরেকজন একটু শক্তিশালী নাই বা তার ইনকাম নাই, সে চাচ্ছেন বাড়িটা রাখতে, আরেকজন চাচ্ছেন না বাড়িটা রাখতে। তো এ ধরনের ক্ষেত্রে রিফাইন্যান্স করে লোনটা ওই একজনের নামে নিয়ে ডিভোর্সটা অ্যাপ্লিকেবল হওয়া আগ পর্যন্ত ওইটা কুইক ক্লেম ডিডের মাধ্যমে, তার মাধ্যমে এটা সম্প্রসারণ করে নিতে পারেন। ধরা যাক দুজন এক্স এবং ওয়াইয়ের নামে আছে, এক্স চাচ্ছে যে তার নামে এটা হবে, সেইটা তার নামে করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। কুইক ক্লেম ডিডের মাধ্যমে এটা করে নিবে এবং
তার যে পোর্শন বা তার যে পাওনাগণ্ডা আছে সেটা তাকে বুঝিয়ে দেবে। এটা হলো 2 নম্বর অপশন। এবং এটাতে একটা সুবিধা হচ্ছে কি জানেন, এটা তো হচ্ছে ওই যে ফরক্লোজার বা শর্ট সেল ইত্যাদি বিষয়গুলো ঝামেলাগুলো থাকে না। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ওই যে বাচ্চা যদি তাদের কিডস থাকে, কিডস কোথায় থাকবে, কিডস হয়তো বা টেরও পাবে না, দেখা গেল মার সাথে আছে, যে কাস্টোডিয়ান হবে তার সাথে থাকবে বা ছেলের সাথে কাস্টোডিয়ান থাকবে। আমি ডিটেলে যেতে যাচ্ছি না, এগুলো আরও অনেক বৃহৎ বিষয়। এই জন্যই বলতে যাচ্ছি রিয়েল এস্টেট ইজ নট এ ইজি থিং। যারা নর্মালি শুধু বাড়িঘর দেখে বাড়িঘর বিক্রি করতে চান তাদের জন্য বিষয়টা আলাদা। আর যারা ডিপলি ঢুকতে চান, রিয়েল এস্টেটকে আসলেই ভালোবাসেন, রিয়েল এস্টেট নিয়ে গভীরভাবে কাজ করতে চান, তাদেরকে আমি বলবো রিয়েল এস্টেট আসলে বিশাল একটা বিষয়। আরও গভীরভাবে আমাদেরকে প্রচুর পড়ালেখা করতে হবে এবং মানুষকে সহায়তা করা, সব ধরনের অপশন নিয়ে কাজ করতে হবে। অনেক সময় আমাদের জ্ঞান খুব সীমিত থাকে, আমরা জানি না, আমরা একটা কথা বলে ফেলি, কিন্তু দেখা যাচ্ছে যে মেবি দেয়ার আর সো মেনি আদার অপশনস থাকে। ভালো যে জানে তার কাছে অপশনের কোনো অভাব থাকে না। যাই হোক, অপশান 3 হচ্ছে জয়েন্ট ওনারশিপ। জয়েন্ট ওনারশিপ মানে কি, এক্ষেত্রে কী হবে, অ্যাপ্রাইজাল করবেন, অ্যাপ্রাইজাল করার পরে ক্লিয়ার একটা এগ্রিমেন্ট হবে লয়ারের মাধ্যমে যে কে আসলে কতটুকুর অংশ থাকবেন, কে লায়াবিলিটি হবে, কে মর্গেজ পেমেন্ট করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই পার্টটার মধ্যে আরেকটা মজার জিনিস বলি, যে দেখেন এখানে একটা ইন্ডিভিজুয়াল কমিউনিটি একটা গার্ডেন আছে, খুব মজা। দেখেন এখানে যার যার একটা বেড দেওয়া আছে, সেখানে সে চাষাবাদ করেছে, যদিও একটা জাস্ট একটা কোল্ডের পরে আসলো, তেমন সবজি ফসল নাই, তারপরও কিছু কিছু আছে, কেউ মেনটেন করেছেন, খুব সুন্দর এই পার্কটার মধ্যেই। যাক, মূল বিষয়ে চলে যাচ্ছি। তার মানে এটা কি দাঁড়ালো, এইটা হলো অপশান 3, জয়েন্ট ওনারশিপ। হ্যাঁ, জয়েন্ট ওনারশিপে করা যাবে। এবং জয়েন্ট ওনারশিপের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই যে কাস্টোডিয়ানের ক্ষেত্রে ওয়াইফ এবং হাজব্যান্ডের ছেলে মেয়ে যার রেসপন্সিবিলিটি থাকবে, তার ফলে হলো কি তার জন্য ইজি হয়, তার জন্য ব্যাপারটা ইজি হয় এবং সে তার ছেলে মেয়েকে নিয়ে ঠিকভাবে লালন পালন করতে পারে। কারণ ভালোবাসা তো ছেলে মেয়ের প্রতি সবারই থাকে, তো সেই হিসেবে জিনিসটা ইজি হয় এবং তার জন্য কষ্টকর হয় না, অন্য জায়গায় শিফট করতে হয় না। একটা মজার জিনিস বলি, আমেরিকাতে বাড়ি আছে প্রায় 130 মিলিয়ন। আবারও রিপিট করি, আমেরিকাতে বাড়ি আছে প্রায় 130 মিলিয়ন এবং প্রতি বছর আমেরিকাতে ডিভোর্স ফাইল হয়, বিলিভ মি, 750,000, 7,50,000, 7,50,000 ডিভোর্স ফাইল হয়। সো 7,50,000 ডিভোর্স ফাইল হয়, ইটস এ ভেরি ভেরি বিগ অ্যামাউন্ট, ভেরি ভেরি বিগ অ্যামাউন্ট। অতএব ডিভোর্সের পরিমাণ অনেক বেশি। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ডিভোর্সের পরিমাণ খুব বেশি না এবং খুবই অল্প, খুবই রেয়ার। বাংলাদেশিদের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এবং বাংলাদেশের খুব ভালো থাকে। তবে ইয়াং জেনারেশন, ইয়াং কাপলদের মধ্যে, বিশেষ করে ইয়াং কাপলদের মধ্যে ধৈর্যের অনেক অভাব আমি দেখি এবং তাদের বাড়িঘর কেনার সময় আসলে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয় এবং সবগুলো জিনিস দেখে শুনে করা লাগে এবং একটু ফ্লেক্সিবিলিটির মাঝে মাঝে ওনাদের যারা বয়স্ক তাদের মধ্যে যে ফ্লেক্সিবিলিটির দেখা যায়, ইয়াংদের মধ্যে ফ্লেক্সিবিলিটি একটু কম থাকে, তাদের মধ্যে ইগোয়েস্টিক বিষয়টা বেশি থাকে। ইগোয়েস্টিক ম্যারেজ লাইফে তো ইগোয়েস্টিক বিষয়ে খুব বেশি প্রাধান্য দিলে আসলে ম্যারেজ লাইফ টেকানো খুব মুশকিল। বাট তারপরও আমরা চাই সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, এমন একটা সিচুয়েশান আসে কেউ কারো মুখ দেখতে চায় না, এমন একটা সিচুয়েশান পর্যন্ত চলে আসে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। এবং আমাদের জন্য এগুলা ম্যানেজ করা ভেরি ডিফারেন্ট। এটা একটা আঙ্গুরের না, এটা আঙ্গুরের ফুল না, এটা আঙ্গুর গাছ, একটা খুব সুন্দর এটা ফুল ফুটেছে। আজকে এই বাগান দেখতে আসলাম। সো মাঝখানে এই ভিডিওটা করছি, দেখেন ছোট্ট কলা গাছ, ছোটোবেলায় ছোটো ছোটো কলা ধরবে, অনেক সুন্দর একটা বাগান। সো এগুলো আপনাকে বললাম। আরেকটা জিনিস হলো, প্রাইমারি রেসিডেন্টের যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়, ট্যাক্সটা বাঁচানোর জন্য অবশ্যই আমরা প্রাইমারি রেসিডেন্ট আমরা ক্রয় করি এবং প্রাইমারি রেসিডেন্ট করলে আমাদের ট্যাক্সটা কিছু কম হয় এবং এইটাকে ম্যারিটাল অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়। তার ফলে হলো কি, হাউ, হোয়েন এবং আপনি কিভাবে এটার থেকে এই ডিভোর্স হলে এটা থেকে বের হবেন, এটাও কিন্তু একটা কোশ্চেন, বিগ কোশ্চেন, সেগুলো জেনে নিতে হবে। হ্যাঁ, তো প্রথম জিনিসটা হচ্ছে আপনার ডেপ্ট অফ দ্য মর্গেজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার আসলে প্রপার্টিতে ডেপ্ট কত আছে। মনে করেন অনেকে 5 বছর কিনলেন, আমি আপনাকে আরেকটা কথা বলি, যে দেখা যাচ্ছে যে প্রথম 8 বছরের একটা প্রপার্টির আসলে মর্গেজ পেমেন্ট খুব বেশি যায় না। যেমন কালকেও একজন আমার সাথে কথা বলতেছিল, ভাই আমি তো এত টাকা দিচ্ছি, আমার পেমেন্ট কমে গেছে কিনা।
অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে 30 বছরের লোনে প্রথম 8 বছর আসলে মর্গেজ পেমেন্ট খুব বেশি যায় না। আপনি সমান সংখ্যক একদম ফিক্স দিচ্ছেন, কিন্তু আপনার এই টাকাটা খুব বেশি হারা যাবে লাস্ট 8 ইয়ার্সে। প্রথম দিকে তো আপনাকে এই ক্ষয়ক্ষতি অনেক কম, আমার মনে হয় 10% 20%ও যায় না, বিলিভ মি। তার মানে কি, আমাদের টাকা আমরা দিচ্ছি কিন্তু টাকাটা আসলে ব্যাংকই খেয়ে ফেলতেছে ইন্টারেস্ট হিসাবে। সো আবারও বলি, দিস ইজ এ ভেরি স্ট্রেসফুল সিচুয়েশন। এবং আমি আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করে দিচ্ছি। মূল বিষয়টা আমি বলার চেষ্টা করলাম, যখনই ডিভোর্সের বিষয় আসবে তখন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, এবং যখন দেখবেন যে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে পারিবারিকভাবে জিনিসটা সমাধান করার চেষ্টা করবেন লয়ারের মাধ্যমে যাওয়ার আগেই। এটা যে কোনো স্টেটই হোক না কেন, নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনাদের উপরে ডিপেন্ডেন্ট যারা আছে, ছেলে মেয়ে মা বাবা, তারা একটা হতাশাজনক সিচুয়েশনে পড়বে না। আমি কয়েকটি সিচুয়েশনের সাক্ষী, এবং সিচুয়েশনগুলো সামলাতে অনেক কষ্ট হয়েছে। সো আপনাদের সাথে ক্রিটিক্যাল আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো খুব প্র্যাকটিক্যাল। এগুলো কিন্তু খুব অ্যাবনর্মাল কোনো বিষয় না, এটা আমাদের সমাজে হচ্ছে, এবং আমরা প্র্যাকটিক্যালি আমরা রিয়েলেটার এগুলো ফেস করছি, এবং আমাদের কাছে আপনারা আসছেন, কিন্তু আমরা হয়তো বা শেয়ার করছি না। আমাদের এটা লজ্জার কিছু নাই, আসলে এটা খুবই নর্মাল একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। সবাই যে একসাথে থাকতেই পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। সবাই চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে পারেন না, বা ওই সহ্য ক্ষমতাটা থাকে না, বা আরেকজন আনবিয়ারেবল থাকে, যাকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। সো এটা আসলে কোনো পক্ষে দোষ হিসেবে বলবো না, এটা এরকম হয়ে যায় স্ট্রেসফুল সিচুয়েশন। বাট ডিভোর্সের পরবর্তীতে স্ট্রেসফুল লাইফটা খুবই স্ট্রেসফুল থাকে। সো এবং সহায় সম্পত্তি ইত্যাদি নিয়ে, এবং ছোট একটা অঙ্কের টাকা নিয়েও বিশাল বড় অঙ্কের একটা ঝামেলা হতে পারে। সো লয়ারের কাছে যাওয়ার আগেই যদি আপনাদের বড় প্রপার্টিটা, যেটা সবচেয়ে বড় অ্যাসেট, ওটা যদি আপনারা ঠিক করে নিতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। অনেক একটা কঠিন বিষয় আলাপ করলাম, সহজভাবে বাগান দেখাতে এই বিষয়টা আলাপ করার চেষ্টা করলাম, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ভুল হলে মাফ করবেন, আমার ভুল হতেই পারে। এই বিষয়টি আমার এক্সপার্টিসের বাইরের একটা অংশ, বাট রিয়েল এস্টেটে আমার যদ্দূর অভিজ্ঞতা সেখান থেকে আমি শেয়ার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। Hello sir, how are you? Pretty good, yes, sir. Yeah, what are the fish you catch? I'm trying to catch a bass. Bass? Bass, yeah. You catch bass every time? No, not every time. Not every time? No, not every time. But Yeah. today might be good. The water's nice and calm. Okay. And a lot of little fish, and that's what they eat, the little fish. Right. So What is your bait? Fish? Bait? my What is bait is the little fish. Oh, little fish. Yeah, Okay, I catch the little fish with this. Eat this. Oh. And, yeah, with this and a little and hook. Om. And yeah, worms. I'll put Oh. worms on the hook too for the bass, Bass. because they eat worms. What is the and- size of the bass is allowable here? Huh? So what is the size of the bass is allowable here to catch? Is there any size allowable? Yeah, they got to be a certain length. I have to look it up. Look it up. Yeah. But Yeah. I want to say 16. 16 inch? Yeah, I think Minimum 16. 16 inch. Yeah, I think so. The minimum Don't quote 16. me on that. I think, No. I'm just asking. Yeah, I need to look it Yeah, up. the fishing department is very strong, you know. Yeah. Thank you, sir. Thank you. You're Keep in welcome. touch. Thank you, sir. You Thank have a good day. Good day, sir. Good day. ও এই পুকুরটায় ব্যাস ধরে, ও ধরতে আসছে, ও কেঁচো নিয়ে আসছে, ও পাউরুটি নিয়ে আসছে। এখানে বয়স্করা হাটে, মাঝে মাঝে আমিও আসি, আমিও বয়স্কদের দলে। সো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, জীবনকে উপভোগ করুন। জীবনে আর কে কয়দিন আছেন আমরা কেউ জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।